আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। হাজারাত উঁচু ডিগ্রি কলেজ পরিবারে তোমাদের স্বাগত জানাচ্ছি। বিশ্বের চলমান মহামারীর কারণে তোমাদের আমরা বড় আয়োজনে বরণ করতে পারিনি, কিন্তু তোমাদের জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। তোমাদের কলেজ জীবন যেন সাফল্যমণ্ডিত হয় এবং তোমরা যেন তোমাদের অভীষ্ট লক্ষ্য অর্জন করতে পারো এবং তোমাদের দ্বারা যেন আমাদের কলেজের যশ, সুনাম, খ্যাতি উত্তরোত্তর বৃদ্ধি পায় সেই কামনা করছি। ইতিমধ্যে তোমাদের সাথে পৌরনীতি ও সুশাসনের একটি ক্লাস হয়েছে। আমাদের বিভাগীয় প্রধান মার্জিনা কাউসার ম্যাডাম ক্লাসটি নিয়েছেন। আজকে থেকে তোমাদের সাথে আমার পথ চলা শুরু হলো, অর্থাৎ আজকে থেকে আমিও তোমাদের ক্লাস রুটিন অনুযায়ী ক্লাসগুলো নিব। আশা করছি তোমরা ক্লাসগুলো দেখবে এবং এর মাধ্যমে উপকৃত হবে। আমি রিফাত আরা, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, হাজারাত উঁচু ডিগ্রি কলেজ, চাঁদগাঁও, চট্টগ্রাম। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য এই অধ্যায়টি শুরু করব। এই অধ্যায়টি একটি বড় অধ্যায়। ধারাবাহিকভাবে আমরা এর আলোচনা করব এবং এর বিষয়বস্তু সম্পর্কে জানার চেষ্টা করব। আজকে আমরা মূল্যবোধ নিয়ে, মূল্যবোধ কী, মূল্যবোধের বৈশিষ্ট্য, উপাদান এগুলো সম্পর্কে আলোচনা করব। মূল্যবোধের আলোচনা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী বলে আমি মনে করি, কারণ আমাদের দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলো এই আলোচনার গুরুত্বকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। তোমরা খেয়াল করবে যে এখন প্রায় প্রতিটি শ্রেণীতেই মূল্যবোধকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি বিসিএস পরীক্ষায়ও মূল্যবোধ থেকে 10 নাম্বারের প্রশ্ন থাকে। আর তোমাদের জন্য এই অধ্যায়টি আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ বিগত বছরের প্রশ্নগুলো পর্যালোচনা করলে তোমরা লক্ষ্য করবে যে এই অধ্যায় থেকে, ফাইনাল পরীক্ষায় এই অধ্যায় থেকে একটি প্রশ্ন তো থাকেই, একের অধিক প্রশ্ন থাকারও সম্ভাবনা রয়েছে। সুতরাং তোমরা এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে। আজকের আলোচনার শুরুতেই আমরা জানব মূল্যবোধ কী। মূল্যবোধ হচ্ছে সমাজ কাঠামোর একটি অবিচ্ছেদ্য অংশ। মূল্যবোধ হচ্ছে ভালো মন্দ সম্পর্কে সামাজিক ধারণা। খুব সহজে যদি আমরা বলি তাহলে বলতে হয় ভালো মন্দ, ঠিক বেঠিক, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত এই বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তার নামই হচ্ছে মূল্যবোধ। আমি এখানে তোমাদেরকে বইয়ের একটি সংজ্ঞা দিয়েছি। সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত, সমষ্টিগত আচার ব্যবহার ও কর্মকাণ্ড যে সকল নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকেই সামাজিক মূল্যবোধ বলে। মূল্যবোধ সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে এর সংজ্ঞা প্রদান করেছেন। আমি এখানে তোমাদের সুবিধার্থে কিছু সংজ্ঞা দিয়েছি। যেমন স্টুয়ার্ট সি ডট বলেন, সামাজিক মূল্যবোধ হলো সেসব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি নিজের নিকট থেকে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে। এইচ.ডি. স্টেইনের মতে, জনসাধারণ যার সম্বন্ধে আগ্রহী, যা তারা কামনা করে, যাকে তারা অত্যাবশ্যক বলে মনে করে, যার প্রতি তাদের অগাধ শ্রদ্ধা বর্তমান এবং যা সম্পাদনের মাধ্যমে তারা আনন্দ উপভোগ করে তাকেই মূল্যবোধ বলে। মূল্যবোধের একটি অসাধারণ সংজ্ঞা প্রদান করেছেন নিকোলাস রেসার। তার মতে মূল্যবোধ হচ্ছে সে সকল গুণ
যা ব্যক্তি নিজের সহকর্মীদের মধ্যে দেখে আনন্দিত হয় এবং নিজস্ব সমাজ, জাতি, সংস্কৃতি ও পরিবেশের পক্ষে মূল্যবান মনে করে খুশি হয়। পামফ্রের মতে মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ। এই সংজ্ঞাগুলোর আলোকে আমরা বলতে পারি যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে, তাকেই আমরা মূল্যবোধ বলে থাকি। মূল্যবোধের মাপকাঠিতেই মানুষের ভালো মন্দের বিচার করা হয়। মূল্যবোধের বৈশিষ্ট্য। মূল্যবোধের সংজ্ঞা ও প্রকৃতি বিশ্লেষণ করলে এর কতগুলো সাধারণ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। সেগুলো হচ্ছে, প্রথমত পরিবর্তনশীলতা। সামাজিক পরিবর্তনের সাথে মূল্যবোধেরও পরিবর্তন ঘটে। আমাদের কাছে এখন যে মূল্যবোধ আকর্ষণীয়, গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে, সমাজের পরিবর্তনে সেটিই আবার গ্রহণযোগ্য নয় বলে বিবেচিত হবে, অর্থাৎ সেটা অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, একসময় আমাদের দেশে যৌথ পরিবার ছিল স্বাভাবিক, অর্থাৎ একসময় আমাদের সামাজিক যে পারিবারিক যে কাঠামো, সেই পারিবারিক কাঠামোর ভিতরে যৌথ পরিবার অত্যন্ত জনপ্রিয় একটি পারিবারিক ব্যবস্থা ছিল। কিন্তু সময়ের পরিবর্তনে বর্তমানে এই যে যৌথ পরিবার, সেই যৌথ পরিবারের জায়গায় দখল করে নিয়েছে একক পরিবার, অর্থাৎ একক পরিবার এই সময়ে জনপ্রিয় একটি পারিবারিক কাঠামোতে পরিণত হয়েছে। আবার দেখো, অতীতে অনেক মূল্যবোধ যেগুলো বর্তমানে আমাদের কাছে অর্থহীন, যেমন আমরা সতীদাহ প্রথার কথা বলতে পারি, বাল্য বিবাহের কথা বলতে পারি। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ছিল একসময়, এইগুলো মূল্যবোধ ছিল, আর বর্তমানে এগুলো কিন্তু আমাদের কাছে অর্থহীন হয়ে আছে। বিভিন্নতা। মূল্যবোধ বিভিন্ন সমাজে বিভিন্ন প্রকার হয়ে থাকে। দেশ, সমাজ, জাতি, প্রকৃতি ভেদে মূল্যবোধের কিন্তু পরিবর্তন ঘটে। স্থান, কাল, পাত্রভেদে মূল্যবোধের পার্থক্য সৃষ্টি হয়। যেমন পাশ্চাত্য দেশের মেয়েরা যে পোশাক পরিচ্ছদ পরিধান করে, আমাদের দেশে মেয়েদের জন্য তা সমাজ কর্তৃক গৃহীত নয়, বা আমাদের দেশে মেয়েদের জন্য সেটা সমাজ কর্তৃক গ্রহণযোগ্য হয় না। এরপরে আছে একতা। একই সমাজে মানুষ যখন একই রীতিনীতি ও মূল্যবোধ মেনে চলে, তখন তাদের মধ্যে একতার সৃষ্টি হয়। সামাজিক মানদণ্ড। মানুষের কাজকর্মের ভালো মন্দের বিচার করার ভিত্তিই হচ্ছে মূল্যবোধ, অর্থাৎ মূল্যবোধের মাধ্যমেই সমাজে মানুষ ভালো না মন্দ, সৎ না অসৎ, সেটি কিন্তু নির্ধারিত হয়। যোগসূত্র ও সেতুবন্ধন। মূল্যবোধের ধারণা মানুষের মধ্যে একতা সৃষ্টি করে, ঐক্য সূত্র রচনা করে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে এটি সেতুবন্ধন হিসেবে কাজ করে। এই মূল্যবোধ, যেমন সততা, সত্যবাদিতা, যেমন বর্তমানেও আছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও এর গ্রহণযোগ্যতা একই রকম থাকবে। তাই বলা যায়, একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মে এই যে মূল্যবোধ, এই মূল্যবোধই সেতুবন্ধন হিসেবে কাজ করছে। নৈতিক প্রাধান্য। মূল্যবোধ হলো মানসিক ধ্যান ধারণা ও নৈতিকতা। এটি কোনো আইনের সমষ্টি নয়, কারণ এটি পালন না করলে কাউকে দৈহিক শাস্তি ভোগ করতে হয় না। যেমন আমরা বলতে পারি, ভিক্ষুককে ভিক্ষা না দিলে কাউকে দৈহিক শাস্তি ভোগ করতে হয় না। পরিবর্তনশীলতা ও নৈর্বিক্ততা, এটিও কিন্তু মূল্যবোধের একটি অন্যতম বৈশিষ্ট্য হিসেবে কাজ করে। মূল্যবোধের উপাদান। আমরা এখানে কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে তোমরা লক্ষ্য করবে যে
একটি ছোট বাচ্চা একজন বয়স্ক ব্যক্তিকে পানি দিয়ে সাহায্য করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ধর্মীয় উৎসব, মুসলমানদের ঈদের যে সৌহার্দ্য বিনিময় হয় সেই বিষয়টি দেখতে পাচ্ছি। একটি বাচ্চা একজন বৃদ্ধ লোককে রাস্তা পার হতে সাহায্য করছে বা এগিয়ে দিচ্ছে, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা তাকে জিজ্ঞেস করছে, তাকে চলাচলে সহযোগিতা করছে। এরপরের ছবিতে আমরা স্কুলে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ একটি অবস্থা দেখতে পাচ্ছি। একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে দেখে আমরা আমাদের সমাজ ব্যবস্থায় যে সালাম দেওয়ার রেওয়াজ, কুশল বিনিময়ের রেওয়াজ, সেটাই আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছি শুধু বয়স্কদেরকে দেখলে যে আমরা তাদেরকে শ্রদ্ধা করব, সম্মান করব সেটাও না, ছোটদের প্রতিও কিন্তু আমাদের কিছু দায়িত্ব রয়েছে। ছোটদের স্নেহ করা, তাদের আদর যত্ন করা, এটাও কিন্তু আমাদের সমাজ জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের দেখো, একজন অন্ধ ব্যক্তিকে রাস্তা পার করিয়ে দেওয়া, এটাও কিন্তু আমাদের সমাজ জীবনের, আমাদের সমাজে আমরা ঘটে থাকতে দেখি, কারণ এটা আমাদের ভিতর থেকে আসে, এটা আমাদের নৈতিকতা থেকে এটার সৃষ্টি। এরপরে দেখো, একজন পরিবারের যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাকে সেবা প্রদান করা, এটাও কিন্তু আমাদের সমাজ জীবনকে শান্তিপূর্ণ করে। অর্থাৎ এই অনুভূতিগুলো, এই কাজগুলো, এগুলো কি করছে, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের সমাজকে সহযোগিতাপূর্ণ করছে, শান্তিপূর্ণ করছে। এরপরের ছবিতে তোমরা দেখো যে একটি মেয়ে তার যে আশেপাশের যে কাপড় চোপড়গুলো পরিষ্কার গুছিয়ে রাখছে, তার পরিবেশকে সে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। এগুলো কিন্তু আমাদের জীবনকে, আমাদের সামাজিক যে কাজকর্ম, আমাদের সামাজিক জীবনকে অনেকটা প্রভাবিত করে। পরের ছবিগুলোতে দেখো যে একটি ছোট বাচ্চা তার বাবাকে কাজে সহযোগিতা করছে। আরেকটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি ক্লাসরুমে প্রবেশের পূর্বে শিক্ষকের সাথে যে ছাত্রের যে ধরনের কথাবার্তা এবং যে শ্রদ্ধা প্রদর্শন, অনুমতি চাওয়া, তাদের যে মধ্যাকার পারস্পরিক যে কথোপকথন, সেগুলোও কিন্তু আমাদেরকে, আমাদের সমাজ জীবনকে নানাভাবে প্রভাবিত করে। এই যে ছবিগুলো, এই ছবিগুলো থেকে আমরা মূল্যবোধের কিছু উপাদানের কথা বলতে পারি। সেগুলোর ভিতরে অন্যতম হচ্ছে নীতি ও নৈতিকতা। সমাজ হচ্ছে স্বাভাবিক পরিবেশ, যাকে নৈতিকতা ও ঔচিত্যে বোধের বিকাশের ভূমি বা শিক্ষাক্ষেত্র বলা যেতে পারে। ঔচিত্যবোধটাকে, ঔচিত্যবোধ হচ্ছে যেটা করা উচিত। নৈতিকতার সাথে তাই মূল্যবোধের যে সম্পর্ক, সেটা কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ। সমাজে কারো ক্ষতি না করা, কারো মনে কষ্ট না দেওয়া, কটূক্তি না করা প্রভৃতি হচ্ছে নীতি ও নৈতিকতার অন্তর্ভুক্ত। নীতি ও নৈতিকতার অনুমোদন ব্যক্তি তার নিজের কাছে থেকে পেয়ে থাকে। ব্যক্তি তার ভেতরের থেকে এই বিষয়টার জন্ম লাভ করে। এর ফলে সে ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিত এর পার্থক্য, নিজের ভালো লাগা বা তার মঙ্গলের চেষ্টা, এই সমস্ত কাজগুলো কিন্তু করে থাকে। সামাজিক ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচারের অর্থ ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ, ধনী, নির্ধন সকলের প্রতি বিচারের মানদণ্ড হবে এক ও অভিন্ন। আইনের চোখে সবাই সমান। সমাজে বসবাসকারী সকল ব্যক্তিরই সুবিচার পাওয়ার অধিকার রয়েছে। সমাজে সুবিচার প্রতিষ্ঠিত হলেই ব্যক্তি স্বাধীনতা ও সামাজিক মূল্যবোধ রক্ষিত হবে। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সামাজিক ন্যায় বিচার ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ হিসেবে কাজ করে এবং এটি রাষ্ট্রের একটি অন্যতম ভিত্তি হিসেবেও কাজ করে থাকে। স্বচ্ছতা ও জবাবদিহিতা। আধুনিক রাষ্ট্রগুলো বেশিরভাগই তোমরা জানো যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বর্তমানে রয়েছে বিশ্বে। এই আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারকে হতে হবে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক। তাদের কাজগুলোর ভিতরে যদি স্বচ্ছতা না থাকে, অর্থাৎ সরকার কী করতে চাচ্ছেন, কেন করতে চাচ্ছে, তা জনগণকে বোঝাতে হবে। জনপ্রতিনিধি সভা বা আইনসভায় এগুলো আলোচনা করতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে। তবে জনগণ তাদের নাগরিকদের দায়িত্ব সম্পর্কেও জনগণকে সচেতন হতে হবে।
যেমন স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়গুলো শুধুমাত্র সরকারের ক্ষেত্রে না, এটা কিন্তু ব্যক্তি জীবনেও প্রতিষ্ঠিত হতে হবে। আইনের শাসন। ব্যক্তির স্বাধীনতা, সাম্য ও অধিকার রক্ষার জন্য আইনের শাসন অপরিহার্য। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে ব্যক্তি তার সামাজিক মর্যাদা খুঁজে পাবে এবং অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হবে। আইনের শাসন গণতন্ত্রের পূর্বশর্ত। এফি ডাইসি এই আইনের শাসনের যে সংজ্ঞা প্রদান করেছেন তার মতে আইনের শাসনের অর্থ হচ্ছে আইনের দৃষ্টিতে সকলেই সমান, ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য একই আইন। কাউকে বিনা অপরাধে বা বিনা বিচারে কাউকে গ্রেফতার করা যাবে না এবং বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না। আইনের শাসন সম্পর্কে আমরা যখন আইন বিষয়ে আলোচনা করব তখন আমরা আইনের শাসন সম্পর্কে আরও বিস্তারিত জানব। নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ। নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ নাগরিকের অন্যতম একটি বড় গুণ। অধিকার ও কর্তব্য সচেতন নাগরিককে সুনাগরিক বলা হয়। সচেতন নাগরিকই বুঝতে পারেন কোন প্রার্থী ভালো, কোন দল নির্বাচিত হলে তাদের অধিক কল্যাণ সাধিত হবে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র নাগরিকদের যেমন অধিকার দান করেছে, তেমনি তাদের কাছে কিছু কিছু দায়িত্ব ও কর্তব্যেরও কিন্তু দাবি করে। বস্তুত নাগরিককে কর্তব্য সম্পাদনের শর্তে অধিকার ভোগ করতে হয়। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, আইন মেনে চলা, ভোটাধিকারের সদ্ব্যবহার করা, নিয়মিত কর প্রদান করা, সরকারি কাজে অংশগ্রহণ এবং সুষ্ঠুভাবে সম্পাদন করা, নিজ সন্তানকে শিক্ষাদান, দুস্থ মানুষের সেবা করা ইত্যাদি হলো একজন সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য। সুতরাং আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যেক নাগরিককেই সচেতন ও কর্তব্যপরায়ণ হতে হবে। শৃঙ্খলাবোধ। সমাজ জীবনের অগ্রগতির প্রধান যে সোপান সেটি হচ্ছে শৃঙ্খলাবোধ। বিশ্বে যে জাতি যত বেশি সুশৃঙ্খল, সে জাতি কিন্তু তত বেশি উন্নত। সমাজে বিশৃঙ্খলা দেখা দিলে ব্যক্তি তার নিরাপত্তার অভাব অনুভব করে এবং সামাজিক অগ্রগতি ব্যাহত হয়। তাই সমাজ জীবনের সব ক্ষেত্রেই, পরিবার থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত, কলকারখানা সর্বত্রই শৃঙ্খলার প্রয়োজন রয়েছে। শৃঙ্খলা মানুষের মূল্যবোধকে সুদৃঢ় করে সমাজ জীবনকে উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। সহনশীলতা। সহনশীলতা সুনাগরিকের অন্যতম একটি বড় গুণ। সহনশীলতা গণতন্ত্রের শ্রেষ্ঠতম উপাদান। অর্থাৎ সহনশীলতা যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা রয়েছে, সেই গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে সাফল্যমণ্ডিত করতে গেলে সহনশীলতার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিকাশের জন্য সহনশীলতা একান্ত অপরিহার্য। অন্যান্য মতের ও মনোভাবকে শ্রদ্ধা করার মতো সহিষ্ণুতা, এটা কিন্তু সবার ভিতরেই থাকা প্রয়োজন। সহনশীলতা উত্তেজনাকে প্রশমিত করে সমাজকে সুখী ও সুন্দরভাবে গড়ে উঠতে সহায়তা করে। সহমর্মিতা। সহমর্মিতাও একটি মানবীয় গুণ। এ অনুভূতি পারস্পরিক দুঃখ সুখে একজন আরেকজনকে আপন করে নিতে এবং মানুষে বৈষম্য দূর করতে সাহায্য করে থাকে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, এটাই হচ্ছে সহমর্মিতার মূল কথা। সহমর্মিতার অনুভূতি সমাজের ভিত্তিকে সুদৃঢ় করে। শ্রমের মর্যাদা। সব ধরনের শ্রমের প্রতি শ্রদ্ধা দেখানোকেই, শ্রদ্ধা প্রদর্শনকেই শ্রমের মর্যাদা বলে। এটা একটি অন্যতম মানবিক ও সামাজিক গুণ। উন্নত দেশগুলোতে যেভাবে শ্রমের মর্যাদা দেয়া হয়, আমাদের দেশে কিন্তু এখনও সেই ধরনের মানসিকতা আমাদের ভেতরে তৈরি হয়নি। একজন দিনমজুরের শ্রম, কৃষকের শ্রম, শিক্ষকের শ্রম, কর্মকর্তার শ্রম, ব্যবসায়ী শ্রম সবই কিন্তু সমান মর্যাদার অধিকারী। শ্রমের মর্যাদা মূল্যবোধ প্রতিষ্ঠা করে সমাজের অগ্রগতিকে ত্বরান্বিত করে।
সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা। আধুনিক যুগের রাষ্ট্রগুলো, তোমরা জানো যে আধুনিক যুগের রাষ্ট্রগুলো জনকল্যাণমূলক। নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা এই বিষয়গুলোকে রক্ষা করা ছাড়াও বর্তমানে সব রাষ্ট্রই মানব কল্যাণমূলক কাজগুলো করে থাকে। বর্তমান জনকল্যাণমূলক রাষ্ট্রগুলোর দায়িত্ব হল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা, জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ও সংগঠনগুলো গড়ে তোলা, সুষম বন্টন ব্যবস্থা গড়ে তোলা, সামাজিক নিরাপত্তা বিধান করা, বেকার সমস্যার সমাধান করা, শিক্ষা খাতকে গুরুত্ব প্রদান করা, রোগ প্রতিরোধ ব্যবস্থা ও চিকিৎসা ব্যবস্থার জোরদার করা, প্রান্তিক ও গরিব যে চাষি যারা অভাবগ্রস্ত তাদেরকে সাহায্য করা, তাদের সহজ শর্তে তাদেরকে ঋণ প্রদান করা এবং জনগণের আত্মবিকাশের জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টি করে দেয়াই বর্তমানের যে জনকল্যাণমূলক রাষ্ট্রের কাজ। আমরা যে এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনার প্রেক্ষিতে আমরা আসলে বলতে পারি মূল্যবোধ হচ্ছে মানুষের ভেতরের যে নৈতিক গুণাবলী। মানুষ, আমরা যে সমাজে যে ধরনের আচরণ করে থাকি তা আমাদের নৈতিক গুণাবলী বা এই যে মূল্যবোধ, সেই মূল্যবোধের মাধ্যমেই কিন্তু পরিচালিত হয়। মূল্যবোধ ছাড়া কোনো জাতির সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য ইত্যাদি কিছুই বিকশিত হতে পারে না। তাই আমরা বলতে পারি যে সমাজ জীবনকে সুষ্ঠু, সুন্দরভাবে পরিচালিত করার জন্য, শান্তিপূর্ণ করার জন্য এবং রাষ্ট্রকে উন্নতির চরম সীমায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আরেকটি বিষয় অর্থাৎ মূল্যবোধের যে প্রকারভেদ সেগুলো এবং মূল্যবোধ ও সুশাসনের মধ্যে কী সম্পর্ক রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আগামী ক্লাস থেকে আমি তোমাদের কিছু কিছু বাড়ির কাজ দিয়ে দিব, যাতে এই পড়ার সাথে এই যে আমরা যে পড়াগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি সেগুলোর মাধ্যমে যেন তোমরা কিছুটা হলেও লাভবান হতে পারো, নিজেরা বাসায় চেষ্টা করতে পারো, এই সময়টাকে কাজে লাগাতে পারো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।